প্রিয় দর্শক শ্রোতা, আজ 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, চলছে বর্ষাকাল। সকলকে বর্ষা স্নাত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রম দেশ আমার মাটি আমারের নিয়মিত আয়োজন সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আজকের পর্বে। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা এক ঝাঁক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা। এছাড়া প্রচলিত কৃষিকে কিভাবে আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরও বেশি সম্পৃক্ত করা যায়, এসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে অনুষ্ঠান জুড়ে উপস্থাপক হিসাবে আপনাদের সাথে রয়েছি আমি কৃষিবিদ কাইয়ুম কাফি এবং আমি হালিমাতুস সামিয়া। বৃক্ষ পৃথিবীর নীরব প্রাণস্পন্দন, প্রকৃতির অফুরন্ত আশীর্বাদ। জন্ম থেকে জীবনের প্রত্যেকটি ধাপে বৃক্ষ আমাদের দেয় অক্সিজেন, দেয় আশ্রয়, দেয় খাদ্য ও নির্মল পরিবেশের নিশ্চয়তা। সবুজের এই অপরিসীম দান শুধু প্রকৃতিকেই শোভিত করে না, বরং জলবায়ুর ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানব কল্যাণে রাখে অনন্য অবদান। প্রিয় শ্রোতা, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং পরিবেশ দূষণের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় পরিকল্পিত বৃক্ষরোপণ এবং তার সঠিক পরিচর্যা হয়ে উঠেছে সময়ের অপরিহার্য দাবি। উপযুক্ত স্থান নির্বাচন, মানসম্মত চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি ছোট্ট চারাই একসময়ে পরিণত হতে পারে পরিবেশ, অর্থনীতি ও মানব জীবনের অমূল্য সম্পদ। প্রিয় দর্শক শ্রোতা, সেই প্রয়োজনীয়তা থেকেই আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বৃক্ষরোপণ ও এর পরিচর্যা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বের ন্যায় আজকেও আপনাদের জন্য রয়েছে বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নির্বাচিত একজন পেয়ে যাবেন বাংলাদেশ বেতারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। তাই প্রশ্ন কী এবং উত্তর কিভাবে পাঠাবেন তা জানতে পারবেন আমাদের অনুষ্ঠানের মাঝেই। তাই পুরস্কার জিতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন। কাফি, আমরা তো আমাদের আজকের আলোচনার বিষয় সম্পর্কে জানলাম, তো চলো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে আমাদের দর্শক শ্রোতাদের জানিয়ে আসি। হ্যাঁ, চলো তাহলে আমাদের কৃষক ভাইরা যারা রয়েছেন তারা কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা শুনে আসি আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা, বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের আবহাওয়া বার্তায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি শাহেদ মাহমুদ এবং আমি ইফাত মারজানা মাহদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বামেস অনুযায়ী আগামী সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় বর্ষাকালীন আবহাওয়া বিরাজ করবে। দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বামিসের পূর্বাভাস অনুযায়ী সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে রাজশাহী ও খুলনা অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকতে পারে। এছাড়াও কিছু কিছু সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা ও বরিশাল বিভাগে মেঘলা আকাশের সঙ্গে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী ও খুলনা বিভাগে গরম ও আর্দ্র আবহাওয়ার পাশাপাশি বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। বর্তমানে আমন ধানের বীজতলা এবং তা রোপণের জন্য উপযুক্ত সময়। অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে যদি পানি জমে থাকে তবে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। বীজতলা উঁচু স্থানে তৈরি করুন এবং প্রয়োজন অনুযায়ী সেচ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখুন। অতিবৃষ্টিপ্রবণ এলাকায় ফল বাগানে যাতে পানি জমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কলা, পেঁপে, অন্যান্য ফল গাছে প্রয়োজন হলে খুঁটির ব্যবস্থা করে দিতে হবে। গবাদি পশুর থাকার স্থানে শুকনা এবং পরিষ্কার রাখুন এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করুন। হাঁস মুরগির খামারে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করুন এবং জীবাণুমুক্ত পরিবেশ রাখার ব্যবস্থা করুন। কৃষক ভাইদের জন্য বিশেষ নির্দেশনা এই যে বর্ষাকালে বেশিক্ষণ বৃষ্টিতে ভিজে কাজ না করাই উচিত। এছাড়াও নিরাপদ বিশুদ্ধ পানি পান করুন এবং বজ্রপাতের সময় গাছের নিচে বা খোলা মাঠের নিচে অবস্থান থেকে বিরত থাকুন। প্রয়োজন হলে স্থানীয় আবহাওয়ার সর্বশেষ সংবাদ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করুন। প্রিয় কৃষক ভাই বোনেরা, আবহাওয়ার সর্বশেষ বার্তা অনুযায়ী কৃষি কার্যক্রম পরিচালনা করুন। প্রয়োজনে স্থানীয় কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রয়েছে শুভকামনা। ধন্যবাদ।
কাফি, আমরা তো আমাদের দর্শক শ্রোতাদের আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে জানিয়ে আসলাম, তো চলো আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় ফিরে আসি। হ্যাঁ, চলো তাহলে যাওয়া যাক। প্রিয় দর্শক শ্রোতা, এবার মূল আলোচনা। অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত উপপরিচালক, উদ্ভিদ সংঘনিরোধ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। ডক্টর মাহমুদ, প্রথমেই যদি আপনার কাছে আসি, যে বর্তমানে আমরা এত শুনি যে বৃক্ষরোপণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো কেন আসলে বৃক্ষরোপণ এত গুরুত্বপূর্ণ? এবং আরেকটি সম্পূরক প্রশ্ন যদি করি, যে এই বৃক্ষরোপণের উপযুক্ত সময়টি আসলে কখন? ধন্যবাদ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি শুরুতেই বাংলাদেশ বেতারের সম্মানিত শ্রোতা যারা আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই শুরু করছি। আসলে বৃক্ষরোপণ বা বলতে আমরা যখন একটি গাছ লাগাই তখন কিন্তু শুধুমাত্র একটি চারা রোপণ করা বোঝায় না। এটা বিষয়টা এরকম যে আমাদের জন্যে, আমাদের সন্তানের জন্যে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একটি নিরাপদ এবং বাসযোগ্য বাংলাদেশের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করি। জলবায়ু পরিবর্তনের প্রভাব আজকে প্রকট আকার ধারণ করছে। তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কোথাও বন্যা হচ্ছে, খরা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, আকস্মিক বন্যা হচ্ছে, নদী পাড় ভেঙে যাচ্ছে। এইসব কারণে কিন্তু বৃক্ষরোপণ যে শুধু পরিবেশ বান্ধব এই কারণে নেই, বরং আমাদের অস্তিত্ব রক্ষার জন্যেই বৃক্ষরোপণের দিকে আমাদেরকে যেতে হবে। বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে আমরা যে অক্সিজেন, বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয় এবং মাঝবয়সী একটি গাছ থেকে প্রতিদিন মানে 3 জন মানুষের, একটা পূর্ণাঙ্গ বয়সে 3 জন মানুষের সমান অক্সিজেন কিন্তু সরবরাহ করা হয়। আবার আমাদের পরিবেশে যে কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দিই, এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে থাকে। পাশাপাশি বৃক্ষ আমাদের পরিবেশকে শীতল রাখে, আমাদের যে মাটির ক্ষয় রোধ হওয়া এটাকে রক্ষা করে। আর এর পাশাপাশি বৃক্ষ থেকে আমরা যে ফল পাই এটা আমাদের পুষ্টি চাহিদা পূরণ করে। আর এর কাঠ এবং অন্যান্য অংশ আমরা বিক্রি করে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হই। এক কথায় বলতে গেলে আমাদের পরিবেশগত দিক, অর্থনৈতিক দিক এবং স্বাস্থ্যকর দিক দিয়ে বৃক্ষ আমাদের জীবনের জন্য অপরিসীম লাগবে। আর আরেকটি কথা আপনি বলছেন যে এই বর্ষাকালের বা বৃক্ষরোপণের উপযুক্ত সময়, এটার বলবো যে বর্ষাকাল এখন যে সময়টা চলছে, যে আষাঢ় এবং শ্রাবণ বৃক্ষরোপণের উপযুক্ত সময়, অর্থাৎ জুন মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত। কেননা এই সময়টা প্রকৃতিই যেন নতুন যে চারা রোপণ করা হয় তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। হ্যাঁ, প্রকৃতি একদম নতুন রূপে সাজে। একদম ঠিক বলেছেন। এই সময় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, পানির কোনো অভাব থাকে না, মাটি নরম থাকে, শিকড়টা খুব চমৎকারভাবে বিস্তার লাভ করতে পারে, আবার আর্দ্রতাটাও বেশি থাকে, যা একটি বৃক্ষ লাগানোর পর মানে বেঁচে থাকার যে হারটা বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করে। অর্থাৎ পানির এই সময় কোনো ঘাটতি হয় না এবং বৃক্ষটার বেঁচে থাকার হারটা এই সময় বেশি। তাই এটাই আমার মনে হয় যে বৃক্ষরোপণের উপযুক্ত সময়। জি, আপনি যেমনটা বৃক্ষের প্রয়োজনীয়তা আবার আমাদের বৃক্ষরোপণের উপযুক্ত সময় এই বিষয়গুলো সম্পর্কে জানালেন। তো আমরা আসলে বৃক্ষরোপণের পরে সবার মাথায় একটা চিন্তার বিষয় থাকে যে গাছ লাগানোর পরে এটার পরিচর্যা কিভাবে করব। কারণ অনেক সময় দেখা যায় চারা গাছগুলো অনেক সময় যত্নের অভাবে মরে যায় বা অনেক সময় আসলে ভালো গ্রোথ হয় না। তো সেক্ষেত্রে আমরা গাছ লাগানোর ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখবো, বা আমাদের যারা কৃষক ভাইরা বা যারা সবাই রয়েছে তারা আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন? ধন্যবাদ। আসলে আমি একটি কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা অনেকেই আছি যে বৃক্ষরোপণ অনেকে করার পর একটা ছবি তুলি বা সামাজিক মাধ্যমে ছড়াই দিই, কিন্তু এরপরে যে গাছটার কি পরিণতি হলো বা এর যে পরিচর্যার বিষয়টা কি আমরা অনেক সময় ভুলে যাই। এটা কিন্তু একদম করা যাবে না। বৃক্ষরোপণের সময় প্রথমেই আমি যদি বলি যে আমাকে একটা ভালো স্থান নির্বাচন করতে হবে, এমন একটা জায়গা নির্বাচন করব যেখানে উঁচু হবে, বন্যার কোনো পানি আসবে না এবং সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে পড়বে। তারপরে বৃক্ষের জন্য যে আমি যে গর্ত তৈরি করব, এখানে অনেকেই একটা ভুল ধারণা আছে, মনে করি খুব ছোট গাছ সামান্য একটু গর্ত করলেই হয়তো বা, কিন্তু এটা আসলে না। আমরা যেরকম বসবাসের জন্য আমাদের রুমটাকে অনেক বড় রাখি, কমফোর্টেবল রাখি, সেরকম অন্তত এটা
3 ফিট 3 ফিট বাই 3 ফিট দৈর্ঘ্যপ্রস্থ গভীরতা এরকম গর্ত করে পর্যাপ্ত জৈব সার এবং অন্যান্য রাসায়নিক সার যেটা ইউরিয়া বাদ দিয়ে আমি বলবো দেওয়ার পর 10-15 দিন রাখার পর যদি আমি সেই বৃক্ষরোপণ করি, সে কিন্তু প্রথম থেকেই খুব ভালো একটা পরিবেশ পাবে পেয়ে যাবে, এবং এই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আর আরেকটি বিষয় যে জাত তো অবশ্যই ভালো জাত নির্বাচন করব, সেই সাথে মানসম্মত আমাদেরকে চারা ওখানে কিন্তু রোপণ করতে হবে, যেগুলো সুস্থ সবল নিরোগ এরকম ইয়ার রোপণ করব। তারপরে আন্তঃপরিচর্যা আছে, তার আগে অনেকগুলো ব্যবস্থাপনা আছে, যেরকম আমি যদি বলি পানি ব্যবস্থাপনা। এখন বর্ষাকাল ঠিক আছে, কিন্তু এরপরে তো আবার পানির শুকনো সময় চলে আসবে। ওই সময়টাতে আমাদের নিয়মিত সেচ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি সার ব্যবস্থাপনা, আগাছা ব্যবস্থাপনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্ষাকালে। এই সময় গাছের পাশে অনেক বেশি আগাছা ঘাস হয়ে হয়। যায় আসলে। এবং আরেকটি বিষয় কিন্তু হয়ে থাকে, বৃক্ষরোপণের পর অনেক সময় অফশুট, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত যে ডাল বের হয়, এটা যদি দীর্ঘদিন আমরা খেয়াল না করি, তাহলে আমার কাঙ্ক্ষিত যে গাছ এটা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে আমরা যেটাকে বলি জংলি বা প্রয়োজন নাই, ওইটা বড় হয়ে যাচ্ছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, ট্রেনিং করতে হবে, প্রনিং করতে হবে, গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অবাঞ্ছিত ডালপালাগুলো কেটে দিতে হবে এবং প্রচুর রৌদ্র লাগার ব্যবস্থা করতে হবে। বাড়ির আশেপাশে বয়রা, আমলকি, হরিতকি। আমি আমার আগের পয়েন্টে আরেকটা বিষয়ও উল্লেখ করতে চাই, ওইটাকে রেখে, যে গাছ কিন্তু অনেক উপকারী পাখি, মৌমাছি এবং অন্যান্য জীবেরও আশ্রয়স্থল হিসেবে কাজ করে। এবার যদি আপনার কাছে আসি, যে বর্তমানে সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী কিন্তু বৃক্ষরোপণের বেশ ভালো একটা প্রচারণা চলছে। তো বৃক্ষরোপণের কার্যক্রমকে আসলে জনগণের মাঝে ছড়িয়ে দিতে বর্তমান সরকার কি কি ধরনের পদক্ষেপ নিয়েছে বা কি কি ধরনের কার্যক্রম প্রচারণা চালাচ্ছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বৃক্ষরোপণ কার্যক্রমকে আমি মনে করি যে ত্বরান্বিত করার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ উনি গ্রহণ করেছেন, যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা করেছেন। এবং তারই ধারাবাহিকতায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ 17টি সংস্থা এবং অন্যান্য মন্ত্রণালয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতি বছর 5 কোটি করে ফলজ, বনজ এবং ঔষধি গাছ লাগানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে, বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। এর পাশাপাশি আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এই বছরও 18, 19 এবং 20 এই জুন মাসের 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা 2026 ঢাকার কেআইবির চত্বরে অনুষ্ঠিত হয়েছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী এটার উদ্বোধন করেছেন। আমি এখানে দেখেছিলাম যে পাহাড়ি একদম যে প্রত্যন্ত অঞ্চলগুলো থেকেও কিন্তু বিভিন্ন জাতের, মানে সচরাচর আমরা যেগুলো দেখি না, এই ধরনের পাহাড়ি ফলও কিন্তু পাহাড়ি এসেছিল। কর্নারও একটা ছিল। জি। সেই সাথে এই মেলার আরেকটা বড় বিষয় ছিল যে এবার একযোগে, অর্থাৎ ওই 18, 19 এবং 20 জুন বাংলাদেশের 64টি জেলা এবং সবগুলো উপজেলাতে ফল মেলা 2026 পালন করা হয়েছে এবং সবার কাছে পরিষ্কার মেসেজ দেওয়া আছে যে এখন ফল গাছ বা এই গাছ রোপণের উপযুক্ত সময়। এবং বাংলাদেশ টেলিভিশন, জাতীয় পত্রিকা এবং বাংলাদেশ বেতারেও এই সংক্রান্ত প্রচার প্রচারণা এবং কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আরেকটি কথাও বলতে চাই যে জাতীয় বৃক্ষমেলা 2026 এটাও কিন্তু আগামী 9 জুলাই, আপনারা জানেন যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সন্নিকটে পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ আছে, এখানে 1 মাস ব্যাপী অনুষ্ঠিত হবে। এখানে বিভিন্ন প্রজাতির গাছ এবং গাছের চারা কলম কেনার সুযোগ থাকবে। এটাও আমি মনে করি যে বৃক্ষরোপণের ক্ষেত্রে একটি বড় প্রচার। এই বৃক্ষরোপণে আপনার কি মনে হয় তরুণ সমাজের ভূমিকাটা কিরকম? আমি বলবো যে আমাদের যে প্রচলিত কৃষি, বর্তমান কৃষি কিন্তু ওই রকম না। বর্তমান কৃষিটা হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর। এখানে ড্রোনের ব্যবহার, রিমোট সেন্সিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানুষ কিন্তু ধীরে ধীরে বিষয়গুলো কিন্তু সাথে মানিয়েও নিচ্ছে। প্রযুক্তি, আমি যদি বলি প্রযুক্তিটা আসলে আসেই মনে হয় তরুণদের হাত ধরে, মানে একটা। তারপরে মোবাইল অ্যাপ আছে, তারপরে হচ্ছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যে আবহাওয়া ফরকাস্ট আছে, এই তথ্যগুলো কিন্তু তরুণরা সমৃদ্ধ।
তরুণরা আমি মনে করি নেতৃত্বের অধিকারী। তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, পাশাপাশি তাদের যে নিজস্ব এলাকা আছে, তাদের একটা গ্রহণযোগ্যতা আছে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে তারা জড়িত, ক্লাবের কার্যক্রমের সাথে জড়িত। এই আধুনিক কৃষি সম্পর্কিত জ্ঞান কাজে লাগিয়ে তরুণরা খুব সহজেই এই বৃক্ষরোপণ কার্যক্রমকে দ্রুত ছড়াই দিতে পারে। তাছাড়া আরেকটি বিষয় আছে যে সামাজিক যোগাযোগের যে মাধ্যম, এই মাধ্যমগুলোতেও তরুণরা এই বৃক্ষরোপণ সম্পর্কিত তাদের যে কার্যক্রমগুলো ছড়াই দিয়ে কিন্তু আমাদের প্রচারের ক্ষেত্রে আরও অগ্রণী ভূমিকা রাখতে পারে। তরুণরা উদ্যমী, আমার মনে হয় যে এভাবেই মানে আমরা আমাদের তরুণ সমাজ যারা আছে তাদেরকে ব্যবহার করে, তাদের হাত ধরে আমরা আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করছি যে আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন তারা অবশ্যই আজকের অনুষ্ঠান দেখে অনেক বেশি অনুপ্রাণিত হবেন। যেহেতু বর্ষাকাল চলছে, তো আমি আশা করি যে সকলেই বৃক্ষরোপণের প্রতি আগ্রহ প্রকাশ করবেন। আপনাকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাদেরকেও ধন্যবাদ। সেই সাথে বাংলাদেশ বেতারের যারা দর্শক শ্রোতা মণ্ডলী আমার কথা শুনছেন তাদেরকেও আবারও ধন্যবাদ। কাফি, আমরা তো এতক্ষণ আমাদের অতিথির থেকে আজকের যে মূল আলোচনা সে সম্পর্কে বিস্তারিত জেনে আসলাম। তো চলো আমাদের শ্রোতা বন্ধুদের আসলে এতক্ষণ ধৈর্য ধরে যে জিনিসটার জন্য শোনা আজকের কুইজ, তো এটা আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে আসি। হ্যাঁ, চলো তাহলে আজকে আমাদের দর্শক শ্রোতাদের কুইজ জানিয়ে দাও। প্রিয় দর্শক শ্রোতা, আজকের কুইজ বৃক্ষরোপণের উপযুক্ত সময় কোনটি? উত্তর পাঠান সম্ভাবনার কৃষি@gmail.com এ। আপনাদের সুবিধার্থে বানান করে বলছি, SOMVABONARKRISHI@gmail.com এই ঠিকানায় উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে ভুলবেন না। সামিয়া, আমরা তো প্রতি পর্বেই আমাদের দর্শক শ্রোতাদের একজন সফল উদ্যোক্তার গল্প শুনিয়ে আছি, তো আজকে আমরা কার গল্প শুনবো? আজকে আমরা নার্সারিতে যে সফল হয়েছে না এমন একজন উদ্যোক্তার গল্প শুনে আসব। চলুন শ্রোতা, আমরা আজকে একজন সফল নার্সারি উদ্যোক্তার গল্প শুনে আসি। আমাদেরকে গল্প শোনাচ্ছেন ইফাত সুলতানা। সবুজে ঘেরা ছোট্ট একটি জায়গা, চারপাশে নানা রঙের ফুল, ফল আর বিশাল ওষুধি গাছের সমারোহ। প্রকৃতিকে ভালোবেসে যারা গড়ে তুলছেন নিজেদের স্বপ্ন, তাদের গল্প নিয়েই আজকের আয়োজন। আমি ইফাত সুলতানা, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকার আগারগাঁয়ে অবস্থিত ফয়সাল নার্সারি থেকে। চলুন দর্শক, আমরা ভিতরে প্রবেশ করি এবং দেখি এখানে কি কি সবুজের সমারোহ আছে। বর্তমানে বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সচেতনতার কারণে নার্সারি ব্যবসা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। অনেক তরুণ তরুণী ও উদ্যোক্তা আজ নার্সারি ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি দেশের পরিবেশ রক্ষার্থেও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন আমরা কথা বলবো এই ফয়সাল নার্সারির কর্ণধারের সাথে। শুরুতেই জানতে চাইবো আপনার পরিচয়। আমি ফয়সাল আহমেদ, বর্তমানে ফয়সাল নার্সারি পরিচালক হিসেবে আছি। কত বছর ধরে আপনি এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? এইটা ব্যবসাটা মূলত আমার বাবার, আমি হচ্ছে সেকেন্ড জেনারেশন, আমি প্রায় 8 বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত। এই ব্যবসাতে আসার পেছনে আপনি অনুপ্রেরণাটা কিভাবে পেলেন? এই ব্যবসাতে আসার পিছনে আসলে যেহেতু আমার জন্ম হয়েছে আসলে নার্সারিতে, জন্মের পর থেকে নার্সারি দেখছি, প্লাস আমি একসময় বিদেশ ছিলাম, দুবাই ছিলাম, তো সেখানে দেখতাম, আমি ফেসবুক যখন চালাতাম তখন দেখতাম মানুষের তখন বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে মানুষ গাছ নিয়ে অনেক ভালো ক্রেজ, বা দেখতাম মানুষ বিভিন্ন সেল পোস্ট দিচ্ছে, আমরা যেগুলি নার্সারিম্যানরা যেগুলো যেই দামে সেল করি তার থেকে অনেক হিউজ দামে। তো আমার চিন্তা হলো যে আমি বিদেশে আছি, দেখা যাচ্ছে এখন অনলাইন বিজনেসটা অনেক ডেভেলপ করেছে, যে অনলাইনের মাধ্যমে পুরো দেশে গাছগুলো ছড়িয়ে যাচ্ছে। তো চিন্তা করলাম সেখান থেকে বিদেশ ছেড়ে এসে আমি নার্সারি ব্যবসা শুরু করলাম। আসলে কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল? শুরুটা আসলে সবার মতোই, ব্যবসা নতুন জয়েন করলে সহজ হয় না, জায়গা পাওয়া থেকে শুরু করে পানি, ইলেকট্রিসিটি, এইসব সব কিছু দিক দিয়ে আসলে একটা চ্যালেঞ্জ ছিল। পরবর্তীতে ভালো স্টাফ, তারপরে এই ধরনের অনেক কিছু চড়াই উতরে পেরিয়ে আসলে এখন এই পজিশনে আমরা এসেছি। বিরল প্রজাতির কিছু গাছের মধ্যে ফয়সাল নার্সারিতে ইন্দোনেশিয়ার ম্যাঙ্গোস্টিন গাছটিও আছে, তো এই ব্যাপারে শুনবো ফয়সাল ভাইয়ের কাছ থেকে বিস্তারিত। ম্যাঙ্গোস্টিনটা হচ্ছে
ফলের রানী বলা হয়, পুরো বিশ্বব্যাপী কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। আমি আশাবাদী আমাদের দেশেও ম্যাঙ্গোস্টিন একসময় অনেক চাষাবাদ হবে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যেখানে একটু স্যাঁতস্যাঁতে পরিবেশটা থাকে আর একটু হালকা ছায়াযুক্ত জায়গায় এটা 2 থেকে 3 বছর রাখতে হয়, আর রোপণ করার 3 বছরের মধ্যে কিন্তু ফল চলে আসে। তো এটা মাটির পিএইচ 6.5 এই পর্যন্ত মাটির পিএইচটা এটা নিতে পারে। তো এরকম একটা জায়গা যদি ভালো মতো রোপণ করা যায়, আমার মনে হয় এটা নিয়ে বাংলাদেশে গবেষণা করা উচিত। কোন গাছগুলোর চাহিদা ক্রেতাদের কাছে সব থেকে বেশি? এখন হচ্ছে বর্ষাকালটায় মানুষ বনজ গাছ এবং ফলজ গাছ এই গাছগুলোর প্রতি বেশি আকর্ষিত হয়। এই সময়টা মানুষ বিভিন্ন ধরনের, এই যে আমরা দেখতে পাচ্ছেন আমলকি গাছ, তো এরকম ফলসহ গাছগুলো দেখে মানুষ নতুন ফল গাছ সংগ্রহ করার আগ্রহ প্রকাশ করে। ব্যবসা থেকে এখন কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। আমরা যেহেতু সারা দেশব্যাপী গাছ দিয়ে থাকি, ঢাকা শহরে অবস্থান করে আমরা সারা দেশের গাছের চাহিদা কিন্তু পূরণ করতে পারছি। মানুষের মধ্যে বৃক্ষরোপণের যে আগ্রহটা এখন কি বেড়েছে আগের তুলনায়? এটা দিন দিন বেড়ে চলেছে, বিকজ আমাদের দেশে এক সময় আমাদের ভালো জাতের চারাগুলো পাওয়া যেত না, বাট এখন আমরা যখন এই অনলাইন সেক্টরটা যখন ডেভেলপ হয়েছে, তখন আমরা যারা এই নার্সারি সেক্টরে কাজ করি, আমরা বিভিন্ন দেশের প্রোডাক্টগুলো দেখতে পাই। আমরা সেখান থেকে আমাদের দেশের উপযোগী চারাগুলো সংগ্রহ করে আনছি। মানুষ আগে আপেল গাছ রোপণ করলে আপেল হতো না, বিকজ আমাদের দেশে এরকম ভালো জাতটা আসতো না। এখন আমাদের দেশে প্রায় 10টি প্রজাতির আপেল আছে যেগুলো আমাদের দেশেই ফল ধরে। এখানে দেখতে পাচ্ছি খুব আনকমন একটা ফল, যেটা প্রায় বিলুপ্ত প্রায় আমাদের দেশে, কাঠ লিচু বলে সম্ভবত, এটাও আপনার এখানে আছে। এটা হচ্ছে আপনার ধারণা ভুল, এটা কাঠলিচুর বিদেশি ভার্সন, আমরা আচ্ছা। এটাকে বলে হলে গিয়ে লঙ্গান। পুরো বিশ্বে কিন্তু এটা খুব জি, জি। জনপ্রিয় একটি ফল, লঙ্গান ফল। দেখায় ভিতরে প্রচণ্ড রসালো এবং মাংস কিন্তু ভরপুর। এটা আপনারা বিদেশ থেকেই চারা সংগ্রহ করে এনে আমাদের দেশে উৎপাদন করছি। এগুলির কিন্তু আবার 15টা 20টা বা 40টা পর্যন্ত ভেরিয়েশন হয়ে থাকে। আপনারা কোনোটা উপরে কাঠ কালার পাবেন, কোনোটা বীজ বড় হয়, কোনোটা বীজ ছোট হয়। এটা কিন্তু বীজ দেখতে পাচ্ছেন অনেক ছোট এবং মাংস কিন্তু পরিমাণ বেশি। এটা খুবই রসালো এবং মিষ্টি। হ্যাঁ, তো এগুলো কিন্তু এখন বাণিজ্যিক চাষ হচ্ছে, মানুষ ছাদ বাগানের শখে করছে, পারিবারিক চাহিদা পূরণ করছে ফলের। দর্শক, ফয়সাল নার্সারিতে অনেক বিলুপ্তপ্রায় ফলের গাছ দেখতে পাচ্ছি আমরা। এখানে যেমন আমরা দেখতে পারি যে খুদে জাম বলতে একটা ফল আছে, সেই গাছটার এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমরা বলি খুদে জাম। এটা বরিশাল অঞ্চলে খুব বেশি দেখা পাওয়া যেত একসময়, পাহাড়ি অঞ্চলেরও ফল। পাখিদের জন্য খুবই একটি মানে মজাদার ফল। এই ফলটি একসাথে অনেকগুলি খাওয়া যায়, একসাথে একদম জামের ছোট ভার্সন, অনেক ফল একসাথে ধরে। খুদে জামের পাশাপাশি দেখা যাচ্ছে আপনার এখানে প্যাশন ফ্রুট বা আনারকলি বলে এই ফলটাও আছে। হ্যাঁ, আমাদের কাছে আনারকলি আছে। আমরা সাধারণত যে প্যাশন ফ্রুট বা আনারকলি দেখতে পাই সবুজ কালার হয়ে থাকে, আমাদের কক্সবাজার গেলে যেটা দেখতে পাই এটা কিন্তু পার্পল কালার। এটা একটু বড় মনে হয়, এটা সাইজে আরও বড় ছিল। আমাদের ফলগুলো আসলে আমরা হারভেস্ট করে ফেলেছি, ফলের সাইজ বড় হয় এবং একাধিকবার ফল দেয়। এটাও বিদেশ থেকে আনা আমাদের ভালো একটি জাতের। আঙ্গুরও বেশ কিছু জাত, প্রায় 10-15টি জাত আমাদের দেশে খুব ফলন দিচ্ছে। হ্যাঁ, এটা ফল প্রায় শেষ, আবার নতুন ফল আসবে। এরকম অনেক ভ্যারাইটির আঙ্গুর আমাদের কাছে ছিল। আর এর পাশাপাশি সবচেয়ে পপুলার যেটা ছাদ বাগানের জন্য, এটা হচ্ছে আনার। দেখতে পাচ্ছেন একটি গাছে এনাফ পরিমাণ আনার ধরেছে। একটি ফ্যামিলির চাহিদা পূরণ করার জন্য কিন্তু এই একটি আনার গাছ যথেষ্ট। এখানে ফয়সাল নার্সারিতে আমরা নানা জাতের আম দেখতে পাচ্ছি। তো আপনার এখানে কি কি জাতের আম আছে, আম নিয়ে যদি কিছু বলতেন। আমাদের এখানে একদম জাপানের মিয়াজাকি থেকে শুরু করে সবচেয়ে ফেমাস 12 মাসি কাটিমন আম, যেটা বাজারে সবসময় এখন পাওয়া যাচ্ছে। তারপরে আমরুপালি, হিমসাগর, ল্যাংড়া, এগুলো তো আছে। অলমোস্ট প্রায় 80-90টি ভেরিয়েন্টের আম পাবে দর্শকরা। এর নাম হচ্ছে অ্যাবিউ। হ্যাঁ, দেখতে পাচ্ছি। কোন দেশের ফল? এটা আমাদের দেশে এসছে ইন্দোনেশিয়া থেকে। এটা মানে আমার মনে হয় সামনের ভবিষ্যতের একটি সম্ভাবনার একটি ফল। এটা আমরা আগামীতে বাজারে পেতে যাচ্ছি। আশা করছি এই বছরই আমরা কয়েকজন উদ্যোক্তাকে এই জিনিসটাকে বাণিজ্যিক চাষ করার উদ্বুদ্ধ করব। আপনাদের দর্শকদের একটি ফল আমি কেটে দেখাই, কেন আমি বলেছি এটা বাণিজ্যিক করা সম্ভব। এটা ভেতরে একটা বা দুটো বীজ হয়, হ্যাঁ, আর খেতে একদম তালে, দেখুন ভিতরে, হ্যাঁ, একদম এই দুটি বীজ হয়েছে ভিতরে, কিন্তু একদম তালের শ্বাসের মতো এই অংশটা। এটা কি আমাদের দেশের গাব জাতীয় ফল? গাব বলা যাবে না, আবার ভিতরে কিন্তু শ্বাসটা কিন্তু একদম তালের মতো। হ্যাঁ, আপনি একটু খেয়ে দেখেন, এটা একটু খেয়ে দেখেন, তাহলে বুঝবেন কেমন লাগে। আপনি বলবেন দর্শকদের। কি পরিচিত একটা গন্ধ আসতেছে, কিন্তু গাব না, না, অন্যরকম একটা স্মেল। এটা হচ্ছে তালের মতো, রসালো। হ্যাঁ, রসালো, একদম ক্রিম জেল। এটা জিনিসটা একদম জেলের মতো কিন্তু। হ্যাঁ, তো এই জিনিসটা একদম আবার আমাদের তালের মতো লাগে টেস্ট, কিন্তু অনেক মিষ্টি। এই বিচিটা রোপণ করলে এই মিষ্টি করলে আবার চারা হবে, 3 আসবে। বছরে 4 বছরে ফল চলে আসবে খুবই ইনশাআল্লাহ। ভালো।
কথা বলছি ফয়সাল নার্সারির ইনডোর প্ল্যান্ট সেকশন থেকে। এখানে এয়ার প্ল্যান্ট সহ নানা জাতের ইনডোর প্ল্যান্ট দেখা যাচ্ছে, যেগুলো ঘর সাজানোর কাছে শৌখিন মানুষজন আজকাল ব্যবহার করছেন। আমাদের এখানে হচ্ছে ইনডোর প্ল্যান্টের বেশিরভাগই হচ্ছে থাইল্যান্ড এবং চায়না থেকে ইম্পোর্টেড, আর কিছু আছে হলে ওখান থেকে ইম্পোর্ট করার পরে আমাদের তো উৎপাদিত চারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু একসময় এটা সিঙ্গোনিয়াম ব্রোঞ্জ, তো এটা একসময় থাইল্যান্ড থেকে আনা ছিল, সেখান থেকে আমরা উৎপাদিত চারা করছি। জি, তো এরকম অনেক ভেরিয়েশন আছে, যেমন এটা হচ্ছে একটি কঙ্গো, এটাও এরকম ইম্পোর্টেড চারা থেকে উৎপাদিত। তো এরকম বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন সামনে এয়ার প্ল্যান্ট, বিভিন্ন কালারের এয়ার প্ল্যান্ট। পানি ছাড়া হয় হ্যাঁ, যে গাছটা, এটা পানিও লাগে না, কোনো মিডিয়াও লাগে না, মাটিও লাগে না। সো এটা জাস্ট হ্যাঙ্গিং করে রাখবেন আপনার ঘরে বা বারান্দায়, যে কোনো জায়গায়, ইটস ওকে। জাস্ট সপ্তাহে একবার দুবার পানি স্প্রে করে দিবেন এর ভেতরে। এখানে আমাদের কিছু লোকাল যারা প্রোডাক্ট নিতে চায় তাদের জন্য অল্প কিছু কালেকশন যদি আমাদের কাছে আছে, যেমন হচ্ছে স্পাইডার রয়েছে, এটা ঘরে রাখলে অনেক বেশি অক্সিজেন পাওয়া যায়। রয়েছে ক্যালাথিয়া, অ্যালোকেশিয়া, আর অনেক ভেরিয়েন্টের আসলে গাছ রয়েছে ইনডোর প্ল্যান্টের মধ্যে। এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা সচরাচর কোনো নার্সারিতে পাবেন না। তো দেখতে পাচ্ছেন এই যে ব্রুমিলি আমার পার্সোনাল অনেক ফেভারিট জিনিস, এটা কালারিং দেখতে পাচ্ছেন। এই মনস্টেরার মধ্যে প্রায় 7-8টি ভেরিয়েশন আছে আমাদের কাছে। এটা তো ভেরিগেটেড মনস্টেরা। হ্যাঁ, এটা হচ্ছে মনস্টেরা ভেরিগেটেড। পরিবেশ রক্ষায় নার্সারির ভূমিকা বর্তমানে কেমন বলে আপনার মনে হয়? আচ্ছা, পরিবেশের যে মেইন উপাদান সেটা হচ্ছে গাছ, আর গাছ যারা উৎপাদন করে সেটা হচ্ছে নার্সারি। তো নার্সারি ছাড়া যেমন গাছ হবে না, গাছ ছাড়া যেমন পরিবেশ রক্ষা হবে না। এই নার্সারির সেক্টরটা আরও ডেভেলপ হওয়া উচিত। বিশেষ করে নার্সারির সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে জায়গার অভাব। আমার মনে হয় গভর্নমেন্টের এদিকে নজর দেওয়া উচিত। নার্সারি সেক্টরের জন্য স্পেশালভাবে প্রত্যেকটা উপজেলায় বা হলে জেলা পর্যায়ে একটি নির্দিষ্ট স্থান সিলেক্ট করা উচিত নার্সারির জন্য। যদি নার্সারি থাকে তাহলে সেই এলাকায় গাছ থাকবে, যদি নার্সারি না থাকে সেই এলাকায় গাছ কিন্তু অতটা ডেভেলপ হয় না। দর্শকবৃন্দ, কথা বলছি হর্টিকালচার সেন্টার ফলবিথি আসাদ গেট থেকে। আমি ফাতেমা, উপসহকারী উদ্যান তত্ত্ববিদ। আমাদের এটা আসাদ গেট ফলবিথি হর্টিকালচার সেন্টার। এখানে তো সাধারণ মানুষজন আসছে, আর পাশাপাশি যারা নার্সারি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কি কোনো আলাদা উদ্যোগ থাকে? আসলে এরকম তেমন আমাদের মূলত উদ্যোগ নেই, কিন্তু কোনো উদ্যোক্তা যদি এসে আমাদেরকে বলে যে হ্যাঁ আমি একটা নার্সারি করতে চাই, তাহলে আমরা সবাই হচ্ছে হাতে কলমে, প্লাস হচ্ছে আমাদের এখানে যেহেতু মাঠে যারা কাজ করে শ্রমিকরা, তারা তো হাতে কলমে সবগুলো কাজ করতেছে। উদ্যোক্তাকে আমরা সার্বিক সহযোগিতা করব যে কিভাবে একটা নার্সারি গঠন করতে পারে, বা কিভাবে চারা তৈরি, কিভাবে কাটিং করা, কলম করা, এগুলো কিভাবে করে, এগুলো আমরা তাকে সার্বিক ধারণাটা দিতে পারবো। আপনাদের এখানে ফলজ এবং ঔষধি যেই সব গাছ আছে, এদের মধ্যে কি সবই আমাদের দেশীয় গাছ পাওয়া যায়, নাকি এখানে বিলুপ্ত প্রায় অথবা বিদেশি কোনো গাছও আপনারা চারা সংগ্রহ করেন? আসলে আমাদের দেশীয় তো থাকেই, বিদেশিটাও থাকে। প্রতিনিয়তই সবাই চাচ্ছে যে কিছু বিদেশি চারা থাকে, আমরা সংগ্রহ করে ওগুলো মাতৃগাছ হিসেবে লাগানোর পরে আমরা ওইখান থেকে হচ্ছে চারা, কলম, কাটিং এর মাধ্যমে চারা তৈরি করে জনগণের কাছে আমরা সরবরাহ করতে পারি। প্রকৃতিকে রাঙিয়ে তুলতে আপনাদের চারপাশে একটি করে হলেও গাছ লাগান এবং আমাদের বাংলাদেশকে গড়ে তুলুন সবুজ বাংলাদেশ হিসেবে। আজকের মতো এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি এই সবুজের সমারোহ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের চারপাশ রাঙিয়ে তুলুন সবুজের সমারোহ দিয়ে। কাফি, এবার আমাদের সর্বশেষ যে আকর্ষণীয় অংশ, কুইজ বিজয়ী। চলো আমরা আজকে যে কুইজ বিজয়ী হয়েছে তার নামটি ঘোষণা করে দিই। হ্যাঁ, চলো তার আগে তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা যারা আমাদেরকে সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের নামগুলো বলি। মানিকগঞ্জ থেকে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন ইয়াসমিন আক্তার, মেহেদি হাসান মামুন, নার্গিস আক্তার, মোহাম্মদ রাসেল শেখ, পারভিন আক্তার, মোফাজ্জেল হোসেন। গোপালগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন তাসলিমা খানম সুমি, বি এম ফরিদ আহমেদ, ফয়সাল আহমেদ শিপন, বি এম কৌশিক, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আফিয়া খানম জুলি, ফারিয়া আহমেদ সুপ্তি। খুলনা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পারুল আক্তার, নূরজাহান বেগম, সাহারুজ্জামান ফাহাদ, তাবারাকা, মোহাম্মদ শাহজাহান আলী, মোহাম্মদ আবুল হাশেম, আব্দুল মালেক, সাইফুল ইসলাম। গাজীপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জাহিদুল ইসলাম, হাসনা হেনা, আলামিন আলো, আকশা আহমেদ, শামীম আকন্দ, সাবিহা কাইসার ইমা, তাফরিহা তাহুরা, ওয়াহিদা ওহি, তানজিম তটিনী, আদিবা আভা, ইসাবা ইলা,
রাধিকা রিধি, নাজনীন নিহা, সিনথিয়া সিথি, জুয়েল রানা, জান্নাতুল জুথি। নারায়ণগঞ্জ থেকে ফারহিন রহমান, HM তারেক, মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ। মুন্সিগঞ্জ থেকে দাউদ ইসলাম পাভেল। রংপুর থেকে শারমিন আক্তার শম্পা, নাজমুল হুদা, স্বপ্না পারভিন, মোহাম্মদ সম্রাট সেকেন্ডার আলী। টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, মোহাম্মদ রাসেল, সম্রাট MD ফারুক মোঘল। রাজশাহী থেকে সালাউদ্দিন লালন, জহুরুল ইসলাম জয়। জয়পুরহাট থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আজমাইন হোসেন, হোসনে আরা মুন্নি, হোসনে মরিয়ম পলাশ, মোসাম্মদ জামিলা বেগম, আফসার আলী, আক্তারুল ইসলাম, জাকির হোসেন শোভন। ঢাকা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আফিয়া আহমেদ, M আলম, কৌশিক আহমেদ, ফয়সাল আহমেদ, মিরাজ আলী খান, সুজন আহমেদ, ডাক্তার আহমদুল্লাহ রিসাত। মেহেরপুর থেকে তানভীর শাফি। নাটোর থেকে মেহেদি হাসান, আরিফুল ইসলাম, নীলা চৌধুরী। চট্টগ্রাম থেকে মেহেদি হাসান, মোহাম্মদ সাজিদ খান। ঝিনাইদহ থেকে SM সবেত আলী। চাঁদপুর থেকে নওসাবা নুহা, সাফিয়া সেতু, সারাবান সারা। কুড়িগ্রাম থেকে শাহনাজ পারভিন লাকি, লাবিব আহমেদ, ফারুক আহমেদ, ফারদিনা তাসনিম দিশা। জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন। ময়মনসিংহ থেকে জাকির হোসেন, লাকি আক্তার নিশি, মনিরা খাতুন, নিশাত খান, আব্দুল সাত্তার। কক্সবাজার থেকে আশিকুল ইসলাম নাইম, ড্যানিশ বৈরাগী। পঞ্চগড় থেকে মোহাম্মদ আহনাব তাহমিদ, বিথি চক্রবর্তী, শ্রী দীপক চক্রবর্তী, মাহির ফয়সাল শিহাব, প্রিয়ম চক্রবর্তী। লালমনিরহাট থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ সাইদুল ইসলাম, চৈতন্য কুমার রায়, কল্পনা রানী রায়, নাসিমা খাতুন। দিনাজপুর থেকে মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ সাদিক আরিফিন, লিনা আক্তার। সিরাজগঞ্জ থেকে সাদিয়া খাতুন, আলমাস আলী, নাইমুর রহমান, মোহাম্মদ রাকিব হাসান। চুয়াডাঙ্গা থেকে MS হোসেন, মোহাম্মদ শামীম হোসেন। মাগুরা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন সবুজ মোল্লা, আনিসুর রহমান, আজগর আলী মণ্ডল, রিনা খাতুন। বগুড়া থেকে নাসরিন আক্তার মিম। পাবনা থেকে বৃষ্টি আক্তার নদী, সানোয়ার হোসেন, শিফাত সর্দার। কুমিল্লা থেকে আইরিন আক্তার। পিরোজপুর থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক। এবং সর্বশেষ নওগাঁ থেকে মামুনুর রশিদ। প্রিয় শ্রোতা, যারা আমাদেরকে সারা বাংলাদেশ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কাফি, যারা আসলে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন সকলেই আসলে আমাদের কাছে বিজয়ী, কিন্তু তুমি তো জানো যে সীমাবদ্ধতার কারণে শুধুমাত্র একজনকে আমাদের লটারির ভিত্তিতে বিজয়ী বলে ঘোষণা করতে হয়। তো চলো আজকে আমরা দেখে আসি আজকে লটারির ভিত্তিতে কে হলো কুইজ বিজয়ী। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বের কুইজের বিজয়ী হয়েছেন তাসলিমা খানম সুমি, গ্রাম ঘোড়াদাইর, পোস্ট সুলতান শাহী, জেলা গোপালগঞ্জ। তাসলিমা খানম সুমি, আপনাকে অভিনন্দন। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম বৃক্ষরোপণ শুধু পরিবেশকে সবুজ করার উদ্যোগ নয়, বরং সুস্থ পরিবেশ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি। তবে একটি গাছ রোপণ যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি তার সঠিক পরিচর্যাও সমান গুরুত্বপূর্ণ। তাই আসুন বেশি বেশি বৃক্ষরোপণ করি, রোপণকৃত প্রত্যেকটি গাছের যত্ন নেই এবং সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং শুনতে থাকুন বাংলাদেশ বেতার। সবাইকে আবারও ধন্যবাদ। আগামী পর্বে আমরা থাকব এমনই নতুন কোনো এক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, মাটি ও ফসলের যত্ন নিন, আর সম্ভাবনার কৃষির সাথেই থাকুন। আর সকলকে আবারও বলতে চাই, গাছ লাগান, পরিবেশ বাঁচান।